Hello everybody, welcome to the Way of Solution. স্টুডেন্টস, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা এবং জিকে প্রশ্ন উত্তর চর্চার আজকের যে পর্ব সেখানে 28 জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখতে থাকবে এই ভিডিওটি। আর TWS একাডেমি অ্যাপ যদি এখনও ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করে ফেলো। সমস্ত চাকরি প্রিপারেশনের জন্য একটাই কিন্তু প্রতিষ্ঠান, অনলাইনে সেরা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে TWS একাডেমি। অলরাইট, তো এটা তোমার ফোনে থাকা চাই যদি তুমি খুব দ্রুত সফলতা পেতে চাও। লিমিটেড অফার সেখানে চলছে, সমস্ত টিচারদের কাছ থেকে তোমরা বিভিন্ন ব্যাচে ক্লাস পেতে পারো বা ক্লাস পাবে সেখানে। অ্যান্ড আমাদের সমস্ত ফ্যামিলি TWS একাডেমির সমস্ত টিচাররা সেখানে প্রচুর মেহনতের সাথে তোমাদের ক্লাসগুলো করিয়ে থাকে, তো অবশ্যই সেখানে যুক্ত হতে ভুলবে না। প্রথম প্রশ্ন, সাইনা নেওয়াল সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। সাইনা নেওয়াল কোন খেলায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন? তিনি একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ আমাদের ভারতের সাইনা নেওয়াল। তো কোন খেলার সাথে তিনি যুক্ত ছিলেন? টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ অ্যান্ড টেবিল টেনিস। রাইট অ্যান্সার, ব্যাডমিন্টনের সাথে তিনি যুক্ত ছিলেন। Two-time Olympic medalist PV Sindhu and former Indian cricket captain Virat Kohli paid tribute to Saina Nehwal after the former world number one confirmed her retirement from professional badminton. তো দুইবারের অলিম্পিক মেডেলিস্ট পিভি সিন্ধু, তিনিও একজন ব্যাডমিন্টন তারকা, নিশ্চয়ই জানো, এবং ভারতের প্রাক্তন ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি, তারা দুজনে প্রাক্তন আমাদের বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন পেশাদারী ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেওয়ালকে ট্রিবিউট জানিয়েছেন বা তাকে শ্রদ্ধা জানিয়েছেন তার ক্রীড়া জগতে অবদানের জন্য, এবং তিনি রিসেন্টলি অবসর নিয়েছেন, সেই জন্যই তাকে শ্রদ্ধাটা জানানো হয়েছে। সাইনা নেওয়াল 2012 সালে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছিলেন। তিনি অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনি প্রথম ভারতীয় খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিক পদক জেতেন। তো তিনিই প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন বা ব্যাডমিন্টন ক্ষেত্র থেকে প্রথম ভারতীয় যিনি অলিম্পিক মেডেল জেতেন তিনি হচ্ছেন পিভি সিন্ধু। অলরাইট, তো পিভি সিন্ধু সম্পর্কে, তার অ্যাচিভমেন্ট সম্পর্কে কিছু তথ্য একটু দেখে রাখা যাক। 2008 সালে সাইনা জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হন এবং বেইজিং অলিম্পিকে একক কোয়ার্টার ফাইনালে পৌঁছান, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়েন তখনই। তারপরে 2009 সালে তিনি ইন্দোনেশীয় ওপেন জিতে BWF সুপার সিরিজ শিরোপা জয়ের প্রথম ভারতীয় হয়ে আরেকটি মাইল ফলক যোগ করেন। সাইনা তার শেষ ম্যাচে সিঙ্গাপুর ওপেন অংশগ্রহণ করেন, যা ছিল 2023 সালে, লাস্ট ম্যাচ 2023-এ ছিল। সাইনা লন্ডন অলিম্পিক 2012-তে যে লন্ডন অলিম্পিক হয়েছিল সেখানে ইতিহাস তৈরি করেন যখন তিনি মহিলাদের একক খেলায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এভাবে ব্যাডমিন্টন ক্রীড়া ইতিহাসে এই ধরনের কৃতিত্ব অর্জনকারী প্রথম ভারতীয় হয়েছিলেন, যেটা আমি আগেই বললাম যে তিনিই প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে অলিম্পিকে পদক জিতেছিলেন 2012-তে। এইভাবে সাইনা 2015 সালে বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করেন। এইভাবে প্রকাশ পাডুকনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই ধরনের স্থান অর্জন করেছিলেন। তো ভারত থেকে প্রথম ব্যক্তি যিনি বিশ্ব ব্যাডমিন্টনে 1 নম্বর স্থান হাসিল করেছিলেন তিনি হচ্ছেন প্রকাশ পাডুকন, আর দ্বিতীয় যিনি হচ্ছেন তিনি হলেন সাইনা নেওয়াল। 2015 সালে ভারতীয় ব্যাডমিন্টন তারকা BWF চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্যারোলিনা মারিনের কাছে হেরে রৌপ্য পদক জিতেছিলেন। হাঁটুর ঘন ঘন আঘাতের কারণে তার ক্যারিয়ার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু রিও 2016 অলিম্পিকে ধাক্কা খাওয়ার পরও তিনি 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং 2018 সালের কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতে আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। তো 2018 সালের কমনওয়েলথ গেমসে আবার স্বর্ণ তিনি জেতেন। সাইনা নেওয়াল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের বেশ কয়েকটি আন্তর্জাতিক খেতাব জয়ের পাশাপাশি বেশ কয়েকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে পদক জিতেছিলেন। তিনি পদ্মভূষণ, পদ্মশ্রী, খেলরত্ন এবং অর্জুন পুরস্কারের মতো দেশের শীর্ষ সম্মানও জিতেছিলেন। সাইনার এমন একটি উত্তরাধিকার রয়েছে যা ভারতের বহু প্রজন্মের ব্যাডমিন্টন খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে। সো এই হচ্ছে সাইনা নেওয়াল সম্পর্কে কিছু তথ্য, যে কোনো জায়গা থেকে আমাদের প্রশ্ন দিতে পারে, বিশেষ করে তার এই লন্ডন অলিম্পিকের যে অ্যাচিভমেন্ট এবং 2015-তে তিনি যে বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন তারকা হয়েছিলেন, সেটা থেকে দুটো খুব ইম্পর্টেন্ট ক্রুশিয়াল পয়েন্টের মধ্যে পড়ছে। নেক্সট, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোথায় গ্রন্থ কুঠির উদ্বোধন করেছেন?
ভারতের রাষ্ট্রপতি সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে গ্রন্থ কুঠির উদ্বোধন করেছেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইনোগ্রেটস গ্রন্থ কুঠির অ্যাট রাষ্ট্রপতি ভবন। তো রিসেন্টলি রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি তিনি গ্রন্থ কুঠির উন্মোচন করেছেন বা উদ্বোধন করেছেন। গ্রন্থ কুঠির ইজ এ কালেকশন অফ অ্যাবাউট 2300 বুকস ইন 11 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া। তো 11টি ভারতের ধ্রুপদী ভাষায় প্রায় 2300 বইয়ের কালেকশন এখানে আমরা দেখতে পাবো, বা 2300 বইয়ের কালেকশন এখানে কিন্তু থাকছে। ধ্রুপদী ভাষার সংখ্যা ভারতে 11টি। প্রথম ধ্রুপদী ভাষা হচ্ছে তামিল ভাষা, যেটা 2004-এ ঘোষণা হয়েছিল। হ্যাঁ, 2004 সালে ধ্রুপদী ভাষা হিসেবে তামিলকে ঘোষণা করা হয়। পরবর্তীতে সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম, ওড়িয়া এই ভাষাগুলোকে অ্যাড করা হয়। তারপরে মারাঠি, বাংলা, পালি, প্রাকৃত, অসমিয়া এই ভাষাগুলোকে 2024 সালে অ্যাড করা হয়েছে। 2024-এ শাস্ত্রীয় ভাষার তালিকায় অ্যাড হয়েছে। নবীন ভাষা হিসেবে আমরা যদি দেখি, সেগুলি হচ্ছে মারাঠি, পালি, বাংলা, প্রাকৃত, আসামিয়া এই 5টি ভাষা। টোটাল বর্তমানে 11টি শাস্ত্রীয় ভাষা ভারতে আছে। গালফউড প্রদর্শনী 2026 কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? গালফউড প্রদর্শনী 2026 অনুষ্ঠিত হচ্ছে দুবাইতে। India participates as partner country at Gulfood 2026 in Dubai for first time in its 31 years history। 31 বছরের ইতিহাসে গালফুডের যে 31 বছরের ইতিহাস, সেটাতে প্রথমবারের মতো আমাদের ভারত অংশদারি বা পার্টনার কান্ট্রি হিসাবে এখানে অংশগ্রহণ করছে। অলরাইট, যেটা 2026 সালে দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট, আন্তর্জাতিক শুল্ক দিবস কখন পালিত হয়? আন্তর্জাতিক শুল্ক দিবস পালিত হয়ে থাকে প্রতি বছর 26শে জানুয়ারি। ইন্টারন্যাশনাল কাস্টমস ডে ইজ সেলিব্রেটেড অন জানুয়ারি 26। তো প্রতি বছর 26শে জানুয়ারি এটা অনুষ্ঠিত হয়। সম্প্রতি কাকে টাটা কমিউনিকেশনসের পরবর্তী এমডি এবং সিইও হিসাবে মনোনীত করা হয়েছে? টাটা কমিউনিকেশনসের পরবর্তী পরিচালক এবং পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে যাকে মনোনীত করা হয়েছে তিনি হলেন গণেশ লক্ষ্মীনারায়ণন। টাটা কমিউনিকেশনস অ্যাপয়েন্টস গণেশ লক্ষ্মীনারায়ণন অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও ডেজিগনেট। তো রিসেন্টলি তাকে নিযুক্ত করা হয়েছে অ্যাজ এ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও হিসাবে। নেক্সট, 2026 সালে ভারতের রাষ্ট্রপতি কতজন ব্যক্তিকে জীবন রক্ষা পদক পুরস্কারে ভূষিত করেছেন? জীবন রক্ষা পদক বিশেষ করে 3টে ভাগে দেওয়া হয়। অ্যান্ড জীবন রক্ষা পদক দেওয়া হয়ে থাকে কি কারণে? যারা বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন ক্রুশিয়াল জায়গা থেকে, বিভিন্ন কি বলা হয় বিপর্যস্ত জায়গা থেকে যাদেরকে রক্ষা করে থাকে, তাদেরকে বিশেষ করে জীবন রক্ষা পদক দেওয়া হয়ে থাকে। তো রিসেন্টলি ভারতের রাষ্ট্রপতি জীবন রক্ষা পদক পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে, এবং রিসেন্টলি আমরা দেখব 30 জনকে সম্প্রতিকালে জীবন রক্ষা পদকে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রেসিডেন্ট মুর্মু অনার 30 ইন্ডিভিজুয়ালস উইথ জীবন রক্ষা পদক অ্যাওয়ার্ড। তো 30 জনকে তিনি জীবন রক্ষা পদকে সম্মানিত করেছেন। দিস ইনক্লুডস দ্য সর্বোত্তম জীবন রক্ষা পদক টু 6 পার্সন। 6 জনকে সর্বোত্তম জীবন রক্ষা পদকে ভূষিত করা হয়েছে। দ্য উত্তম জীবন রক্ষা পদক টু 6 পার্সন। আরেকটা হচ্ছে উত্তম জীবন রক্ষা পদক বা জীবন রক্ষা পদক, যেটা দেওয়া হয়েছে আর 6 জনকে। অ্যান্ড দ্য জীবন রক্ষা পদক টু 18 পিপল, অর্থাৎ 18 জন ব্যক্তিকে জীবন রক্ষা পদক দেওয়া হয়েছে। আরও একবার বলছি, সর্বোত্তম জীবন রক্ষা পদক যেটা দেওয়া হয়েছে 6 জনকে, উত্তম জীবন রক্ষা পদক দেওয়া হয়েছে 6 জনকে, এবং আরেকটা হচ্ছে সাধারণ জীবন রক্ষা পদক যেটা দেওয়া হয়েছে 18 জনকে, টোটাল 30 জনকে। অর্থাৎ এই জীবন রক্ষা পদকের 3টে ভাগ। একটা হচ্ছে সর্বোত্তম জীবন রক্ষা 6 জন পেয়েছে, উত্তম জীবন রক্ষা আরো 6 জন পেয়েছে, এবং আরেকটা হচ্ছে জীবন রক্ষা পদক 18 জন পেয়েছে। সম্প্রতি ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার কত বিলিয়ন ডলার অতিক্রম করেছে?
ভারতের যে বৈদেশিক মুদ্রার ভান্ডার সেটা সম্প্রতিকালে $700 বিলিয়ন অতিক্রম করেছে, $700 বিলিয়ন। অলরাইট, দেখো, ইন্ডিয়াস ফরেক্স রিজার্ভ সার্জেস বাই ওভার $14 বিলিয়ন টু $701.360 বিলিয়ন আরবিআই এর রিপোর্ট অনুসারে। অলরাইট, তো ভারতের যে বৈদেশিক মুদ্রা ফরেক্স রিজার্ভ সেটা আমরা দেখছি কি হচ্ছে, সেটা বৃদ্ধি পেয়েছে, $14 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে পৌঁছেছে $701.36 বিলিয়ন কিন্তু পৌঁছেছে। অলরাইট, $360 বিলিয়ন পৌঁছেছে। অলরাইট, নেক্সট আমরা দেখব কি, সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে? একটা দেশ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে গেছে, এক্সিট নিয়েছে। কারা তারা? এখন পৃথিবীর মধ্যে একটা দেশই করতে পারে এটা, যে দেশটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের রাষ্ট্রপতির নাম জানা আছে তোমাদের, ডোনাল্ড ট্রাম্প। সো ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং করছে আমরা দেখতে পাচ্ছি। তো রিসেন্টলি আমরা দেখব আমেরিকা যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু তারা উইথড্র করেছে বা নিজেদেরকে বার করে নিয়েছে। নেক্সট আমরা পরের কোশ্চেন অ্যান্সারে আসবো, তার আগে বলে রাখি এএনএম জিএনএম ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়ে গেছে TWS একাডেমিতে। যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই এএনএম জিএনএম ব্যাচে যুক্ত হয়ে যাও, দ্রুত আমাদের কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। আর যারা ভর্তি হতে চায় তাদেরকে তোমরা এএনএম জিএনএম ব্যাচটা রিকমেন্ড করতে পারো। অ্যান্ড TWS একাডেমিতে অন্যান্য কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সহ WEP SSC GD অ্যান্ড বিভিন্ন ধরনের ব্যাচ এখানে চলছে। আপার প্রাইমারির ব্যাচও কিন্তু আমাদের এখানে আছে। তো যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ লাইক WEP KP, তাদের জন্য 2026-এর WEP KP ফাউন্ডেশন ব্যাচ একদমই পারফেক্ট ব্যাচ হবে এবং কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ একসাথে তোমরা অনেকগুলো পরীক্ষার প্রিপারেশন এখান থেকে নিতে পারবে। তো ডাউনলোড নাও TWS একাডেমি অ্যাপ অ্যান্ড নিজের সেখানে যে সিলেকশন প্রসেস সেটাকে বাড়াতে হলে এক্ষুনি এনরোল করো। অলরাইট, চলো আমরা আজকের প্রশ্ন উত্তরে আসবো। প্রথম প্রশ্ন, ডেজার্ট ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়? ভারতের ডেজার্ট ফেস্টিভ্যাল, ডেজার্ট মিন্স মরু ফেস্টিভ্যাল, মরু ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়? জয়সলমীর রাজস্থান, জয়পুর রাজস্থান, উদয়পুর রাজস্থান আর পুষ্কর রাজস্থান। স্যার এখানে তো সবই রাজস্থান। হ্যাঁ, রাজস্থানে মরু আছে বা রাজস্থানে আমরা জানি ডেজার্ট আছে, থর মরুভূমি সেটাকে আমরা বলি। তো স্যার কোনটা উত্তর করব? দেখো এখানে জয়সলমীর সঠিক উত্তর হবে। জয়সলমীরকে আমরা জানি বলা হয়ে থাকে ভারতের শুষ্কতম স্থান, এখানে ডেজার্ট ফেস্টিভ্যাল বা মরু উৎসব পালিত হয়ে থাকে। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? একদমই আরো একটা সহজ প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতবর্ষে অনেকজনই রাষ্ট্রপতি এসেছেন, বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু, তিনি হচ্ছেন ভারতের 15তম রাষ্ট্রপতি। কিন্তু প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ 26শে জানুয়ারি 1950 থেকে দায়িত্ব পালন করছেন এবং সেখান থেকে 1962 পর্যন্ত প্রায় 12 বছর ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি হচ্ছেন একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার পরপর পদে ছিলেন। স্যার একজন রাষ্ট্রপতি তো 5 বছর করে পদে থাকতে পারে, তাহলে দুবার পরপর পদে আছে মানে তার কার্যকালের মেয়াদ 10 বছর হওয়া উচিত বা তার কার্যকাল টোটাল 10 বছর হওয়া উচিত, কিন্তু 12 বছর কেন? কারণ 1950 সালের জানুয়ারি মাস থেকে 1952 সালের মধ্যে তিনি কিন্তু একজন মনোনীত রাষ্ট্রপতি হিসাবে ছিলেন। ওকে, পরবর্তীতে 1952তে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছিলেন। বুঝেছো? সো প্রথমে তিনি কি, প্রথমে ইন্টারিম ভাবে রাষ্ট্রপতি ছিলেন 1950 থেকে 52 পর্যন্ত। পরবর্তীতে 1952তে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় সেখান থেকে 1962 পর্যন্ত তিনি পরপর দুবার রাষ্ট্রপতি হয়েছিলেন। সো এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাইট অ্যান্সার। ভারতের কোন মেট্রো রেল নেটওয়ার্ক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হওয়ার গৌরব অর্জন করেছে? বলো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক হওয়ার গৌরব অর্জন করেছে দিল্লি মেট্রো। দিল্লি মেট্রো ভারতের সবথেকে বৃহত্তম মেট্রো। ওকে, দিল্লি মেট্রোটা কি ভারতবর্ষের সবথেকে বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক। আর ভারতের সবথেকে পুরনো মেট্রো কোনটি?
এটা তো আমরা জানি। 1984-তে কলকাতা মেট্রো, যেটা হচ্ছে ভারতের প্রথম মেট্রো হিসাবে স্থাপন করা হয়েছিল। কালাহান্ডি নিম্নের কোনটি উত্তোলনে প্রসিদ্ধ? কালাহান্ডি হচ্ছে একটা খনি অঞ্চল। কালাহান্ডি কালাহান্ডি একটা খনি অঞ্চল। এই খনি অঞ্চলটা কি উৎপাদনের জন্য বিখ্যাত? কালাহান্ডি খনি এটা বক্সাইট উত্তোলনের জন্য বিখ্যাত। আমরা জানি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক, তাই তো? সেটা উত্তোলনে বিখ্যাত। আচ্ছা বলো তো দেখি, কালাহান্ডিটা কোথায় আছে, কোন রাজ্যে আছে? কালাহান্ডি খনিটা কোন রাজ্যে অবস্থিত আছে? অবশ্যই এটা অবস্থিত আছে কোথায়? এটা অবস্থিত আছে ওড়িশা রাজ্যে। ওড়িশার কালাহান্ডি বিখ্যাত বক্সাইট উত্তোলনে। পরেরটা, ভারতের আদমশুমারি বা সেন্সাস অনুসারে বা সেন্সাসের ইতিহাসে কোন সময়কালকে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির সময় বলা হয়েছে? মানে সেই সময় জনসংখ্যা ঋণাত্মকে বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, নেগেটিভে বৃদ্ধি হয়েছে, কোন সময়টাতে? ভারতের সেন্সাসের ইতিহাসে যে সময়কালটাকে বলা হচ্ছে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির সময়, সেটি হলো 1911 থেকে 1921 সাল। ব্রিটিশ ভারতে এই সময়টাতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মকে হয়েছিল। পরবর্তীতে 1921 থেকে, মনে রাখবে, 1921 থেকে 1951, অর্থাৎ ব্রিটিশ ভারতে 1921 থেকে 51 স্বাধীন ভারত পর্যন্ত এই সময়কালটাতে হয়েছিল স্থির বৃদ্ধি। স্থির বৃদ্ধি হয়েছিল জনসংখ্যার। তো স্থির বৃদ্ধির সময়কাল কোনটা? সেটা হচ্ছে 21 থেকে 51 সময়। এই যে 30 বছরের একটা মাঝখানের সময়, এটা হচ্ছে স্থির বৃদ্ধির সময়। দেশপ্রিয় উপাধিটি কাকে প্রদান করা হয়েছিল? কাকে দেশপ্রিয় বলা হয়? সুভাষচন্দ্র বসু নেতাজি হিসাবে পরিচিত, তাই তো, আমাদের নেতাজি হিসাবে পরিচিত। আচ্ছা, চিত্তরঞ্জন দাসকে আমরা বলছি দেশবন্ধু। তাহলে পড়ে থাকছে কোনগুলি? পড়ে থাকছে বীরেন্দ্র শাসমল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত। বীরেন্দ্র শাসমলকে বলা হয় দেশপ্রাণ, দেশ প্রাণ বীরেন্দ্র শাসমল। আর যিনি যতীন্দ্রমোহন সেনগুপ্ত, তিনি হলেন দেশপ্রিয়। ইনি জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একজন সিনিয়র লিডার ছিলেন এবং বাংলা অঞ্চলে তিনি অপারেট করেছিলেন জাতীয় কংগ্রেসের কার্যবিধি। নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতে মুদ্রানীতি বা মনিটারি পলিসি নির্ধারণ করে? যে সংস্থাটি আমাদের ভারতে মুদ্রানীতি নির্ধারণ করে সেই সংস্থাটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি? অর্থাৎ আমরা বলতে পারি লিঙ্গ অনুপাত বেশি ছিল কোথায়? হ্যাঁ, কোথায় সবচেয়ে বেশি লিঙ্গানুপাত ছিল? লিঙ্গানুপাত কিভাবে বার করি? প্রতি 1000 জন পুরুষে, হ্যাঁ, প্রতি 1000 জন পুরুষে 1000 জন পুরুষে কতজন মহিলা আছে? তো প্রতি 1000 জন পুরুষে ওই অঞ্চলে আমরা যদি দেখি 1038 জন করে মহিলা ছিল, অর্থাৎ 38 জন বেশি লিঙ্গানুপাত। তার মানে এখানে বেশি পুরুষদের তুলনায় যখন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, এটাকে আমরা কি বলবো? লিঙ্গানুপাত এখানে সর্বোচ্চ। তো পুদুচেরি ছিল, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সবচেয়ে বেশি ছিল। আর রাজ্যের নিরিখে দেখলে যেখানে মানে রাজ্যে লিঙ্গানুপাত বেশি ছিল সেটা হচ্ছে কেরালা রাজ্য। এটা 2011 অনুযায়ী। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 এর প্রধান বৈশিষ্ট্য কি ছিল? উনিশশো নয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? পৃথক নির্বাচন মণ্ডলী। পৃথক নির্বাচন মণ্ডলী,
অলরাইট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919, এটাকে আমরা বলছি মর্লে মিন্টো সংস্কার আইন। মর্লে মিন্টো রিফর্মস বা সংস্কার আইন। কারণ এই সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো এবং মর্লে ছিলেন ভারত সচিব। তো তাদের দ্বারা এটা কিন্তু এই রিফর্মসটা তৈরি হয়েছিল। তো এটাকে মর্লে মিন্টো সংস্কার আইন বলা হচ্ছে। এর মূল বৈশিষ্ট্য ছিল পৃথক নির্বাচন মণ্ডলী তৈরি করা। নেক্সট, সরল অনুবীক্ষণ যন্ত্রের মূল উপাদান কি? কমেন্ট বক্সে অবশ্যই এটার উত্তর সকলে জানিয়ে যাবে। বেসবলে প্রতিপক্ষ দুটি দলে কতজন করে খেলোয়াড় খেলে? বেসবল এটা হচ্ছে আমেরিকার জাতীয় খেলা বা ন্যাশনাল গেমস। তো আমেরিকার জাতীয় খেলা বেসবল, এই খেলাতে প্রতিটা পক্ষে কতজন করে খেলোয়াড় খেলে? 9 জন করে প্লেয়ার খেলতে পারে দুটো টিমে। আচ্ছা, বেসবল খেলার ক্ষেত্রকে কি বলা হয়? অনেক সময় আসে পরীক্ষায়। বেসবল খেলার ক্ষেত্র বা মাঠ, এটাকে কি বলা হয়? বেসবল খেলার মাঠকে বলা হয়ে থাকে ডায়মন্ড, তাই তো? ডায়মন্ড বলা হয়। চলো নেক্সট, জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ কবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও 1945 সালে আত্মপ্রকাশ পায় এবং এরা ডেরি স্টুডেন্টস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। ইয়েস, বিভিন্ন সংস্থাকে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। যেমন রিসেন্টলি 2024-এ নিহান হিডানকেও বলে একটা সংস্থাকে কিন্তু শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল। তো জাতিসংঘ শান্তিতে নোবেল পেয়েছিল 2001 সালে, এবং এই 2001-এ আরও একজন শান্তিতে নোবেল পায়। আর এই সময়ে যিনি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সব মহাসচিব বা সেক্রেটারি জেনারেল ছিলেন, তিনি হচ্ছেন কফি আন্নান। কফি আন্নান কফি আন্নান ইনি ডেরি স্টুডেন্টস আফ্রিকান একজন ছিলেন, সেক্রেটারি জেনারেল, আফ্রিকা মহাদেশ থেকে একজন সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ইনিও কিন্তু 2001 সালে শান্তিতে নোবেল পায়। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন যুগ্ম বা যুগ্মগুলি সঠিক? এখানে কিছু ডিগ্রি বা বিভিন্ন রেখার নাম দেওয়া আছে এবং তার সাথে একটা সংখ্যা লেখা আছে। হ্যাঁ, যেমন 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখা। এগুলো কি আসলে? এগুলো হচ্ছে বিভিন্ন রেখার মান, তাই তো? কর্কট ক্রান্তি রেখার মান কত, নিরক্ষরেখার মান কত, এটা জানলে আমরা উত্তর করতে পারবো। তো এখানে কোনটা সঠিকভাবে মিলছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, 22 ডিগ্রি 22.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে মকর ক্রান্তি, 66 ডিগ্রি উত্তর আর্কটিক বৃত্ত, 23.5 ডিগ্রি দক্ষিণ হচ্ছে নিরক্ষরেখা। এটা মিলছে না, মিলছে একটাই, অপশান এ। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে আমরা বলে থাকি মকর ক্রান্তি, 22.5 ডিগ্রি নয়। আর্কটিক হচ্ছে কি 66.5 ডিগ্রি, তাই তো? 66.5 ডিগ্রি উত্তরকে বলা হচ্ছে আর্কটিক। আচ্ছা, আর দক্ষিণ নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি অক্ষকে বলছি আমরা, বা 0 ডিগ্রি অক্ষরেখাকে আমরা বলছি নিরক্ষরেখা। অবশ্যই এটাকে বিষুব রেখাও বলা হয়। ভারতের নৌ ও বিমান বাহিনীর প্রধান কার দ্বারা নিযুক্ত হন? যারা নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান হন, অ্যাকচুয়ালি আমাদের ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছেন কে? রাষ্ট্রপতি। তো তার দ্বারাই অ্যাকচুয়ালি নিযুক্ত হয়ে থাকেন। গভীর খাঁজ সৃষ্টি করে যে ধরনের মাটি ক্ষয় ঘটে তাকে কি বলা হয়? গভীর খাঁজ সৃষ্টি করে, হ্যাঁ, যে মাটি ক্ষয়টা সৃষ্টি হয় তাকে কি বলা হয়? শীট ক্ষয়, রিল ক্ষয়, গালি ক্ষয় এবং উপকূল ক্ষয়। দেখো, গভীর খাঁজ সৃষ্টি হবে যে মৃত্তিকা ক্ষয় বা যে মৃত্তিকা ক্ষয়ের ধরনের মধ্যে, সেটাকে বলা হবে গালি ক্ষয়। অপশন সি ইজ রাইট অ্যান্সার। তো গভীর খাঁজ সৃষ্টি করে গালি ক্ষয়টা। ওকে, কোন জলপ্রপাতটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত? ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূটকে। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ে অবস্থিত আছে, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত।
নিম্নলিখিত কোন মানবিক কার্যকলাপ মাটি ক্ষয়ের জন্য দায়ী? মানে মানুষের দ্বারা করা কার্যকলাপের মধ্যে কোনটা মাটি ক্ষয়ের জন্য দায়ী? মাটি ক্ষয় বিভিন্ন কারণে হতে পারে, এক হচ্ছে প্রাকৃতিক কারণে, আর এক হচ্ছে মানুষ্য কারণে। বিশেষ করে মানুষ্য কারণেই মৃত্তিকা ক্ষয় বেশি হয়ে থাকে, বা মৃত্তিকার যে ক্ষয়টা আমরা দেখব মানুষ্য কারণে খুব মানে ক্ষতিগ্রস্ত ক্ষয়গুলো হয়ে থাকে। হ্যাঁ, প্রাকৃতিক ক্ষয়ও দেখা যায়, মৃত্তিকা ক্ষয়, হ্যাঁ, যখন বন্যা হয় তখন ক্ষয় হয়ে থাকে সাধারণত, তো বিভিন্ন হয়। তো মৃত্তিকা ক্ষয়ের ক্ষেত্রে মানুষের দ্বারা কোন ঘটনাটি দায়ী? বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, অতিরিক্ত পশুচারণ, নাকি সেচ ব্যবস্থার উন্নয়ন? অ্যান্সার হচ্ছে অতিরিক্ত পশুচারণ করা। অতিরিক্ত পশুচারণ করলে মাটি ক্ষয় হয়। অতিরিক্ত পশুচারণের কারণে তোমার হচ্ছে মৃত্তিকা আলগা হয়ে যায়, এবং সেই কারণে আমরা দেখব মাটিও ক্ষয় হয়। লালগুড়ি জয়রামন কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? একজন তিনি কর্ণাটকী শিল্পী, কর্ণাটকী সঙ্গীত শিল্পী তিনি। আর মনে রাখবে কর্ণাটকী সঙ্গীতে একটা বাদ্যযন্ত্রের ব্যবহার খুব বেশি হয়ে থাকে, সেটার নাম হচ্ছে বেহালা বা ভায়োলিন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। লালগুড়ি জয়রামন ইনি একজন বেহালা বাদক। আর আমরা এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণান এদের নাম নিশ্চয়ই শুনেছি, তাই তো? টি এন কৃষ্ণান একজন বেহালা বাদকের মধ্যে পড়েন। আচ্ছা, এল সুব্রমণিয়াম রিসেন্টলি পদ্মবিভূষণ পেয়েছিলেন। এল সুব্রমণিয়াম, সো এরা অ্যাকচুয়ালি বেহালা বাদকের মধ্যে পড়ে। বার্লিনের দেওয়াল কোন সালে পতিত হয়? আচ্ছা, জার্মানি তোমরা নিশ্চয়ই জানো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের আত্মহত্যার সাথে সাথে জার্মানি কিন্তু পতন ঘটে। জার্মান যখন পতন ঘটে তখন যে যে পাওয়ারটা জিতে গেছিল, অর্থাৎ তোমার হচ্ছে ব্রিটেন, তারপরে ফ্রান্স, দেন হচ্ছে রাশিয়া, আমেরিকা, এরা জার্মানিকে ভাগ করে নেয়। হ্যাঁ, যে তুমি এতটুকু নাও আমি এতটুকু নিই, দেশটাকেই ভাগ করে নেয়। তো কিছুটা ভাগ অ্যাকচুয়ালি ইউএসএসআর এর হাতে চলে এসেছিল, বা রাশিয়ার হাতে চলে এসেছিল। পরবর্তীতে ইউএসএসআর তৈরি হয়। 1961 সালের দিকে বার্লিন দেওয়াল তুলে দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ প্রথমে এরা একে অপরের সাথে অ্যালাইড মানে পাওয়ার ছিল। পরবর্তীতে কি হয়, ইউএসএসআর আর আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। অ্যান্ড 1961-এর দিকে গিয়ে বার্লিনের মাঝখান দিয়ে দেয়াল তুলে দেওয়া হয়, মানে জার্মানিকে ভাগ করে দেওয়া হয় দুটো। একটা হচ্ছে পূর্ব মানে সরি পূর্ব জার্মানি হয়ে যায়, আর একটা পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানিতে আমেরিকার ইনফ্লুয়েন্স ছিল, হ্যাঁ, আর পূর্ব জার্মানিতে ইউএসএসআর এর ইনফ্লুয়েন্স ছিল, মানে সোভিয়েত রাশিয়ার। সো এটা পরবর্তীতে কি হয়, জার্মানির মানুষ তারা কিন্তু এই জিনিসটা ঠিকভাবে নিত না, যে আমাদের দেশ তোমরা কেন মাঝখান দিয়ে দেওয়াল তুলে দেবে, হ্যাঁ, জার্মান বার্লিনে মাঝখান দিয়ে ওয়াল তুলে দেবে। তো সেই কারণে পরবর্তীতে জার্মানি এই বার্লিন দেওয়ালটা পতন ঘটানো হয়েছিল। সেটা হচ্ছে 1989 সালে জার্মানির এই বার্লিন দেওয়ালটার পতন ঘটেছিল। অলরাইট, চলো নেক্সট হচ্ছে কি, কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী কোনো কণার অবস্থান ও ভরবেগ একই সাথে নিখুঁতভাবে পরিমাপ করা অসম্ভব, এই নীতিটি কি নামে পরিচিত? কোয়ান্টাম মেকানিক্সের অনুযায়ী কোনো কণার অবস্থান এবং ভরবেগ দুটো তুমি নিখুঁতভাবে একসাথে পরিমাপ করতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। এই নীতিটাকে কি বলা হয়? পাউলির বর্জন নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, প্লাঙ্কের ধ্রুবক তত্ত্ব, এবং শ্রোডিঞ্জারের সমীকরণ। কোয়ান্টাম মেকানিক্সের এই তত্ত্বটা বা এই নীতিটা অ্যাকচুয়ালি আসে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মধ্যে। অলরাইট, চলো, অনিশ্চয়তা নীতিতে কি বলা হচ্ছে, কোনো কণার অবস্থান ভরবেগ একসাথে তুমি নিখুঁতভাবে পরিমাপ করতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। ওকে, একই সাথে করা যায় না। নেক্সট আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাস দেখা হচ্ছে তোমাদের সাথে TWS একাডেমি চ্যানেলে, বা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, টাটা।